নতুন একটা কোর্স আমরা লঞ্চ করতে যাচ্ছি। লঞ্চ কোর্সটা আসলে কি বা কি শেখানো হয় এই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করার জন্য ওই বিষয়টা নিয়ে আমাদের আজকে সেশনটার জন্য আমি আছি। আমার নাম হচ্ছে সাজ্জাদ হাসান। আমি একাডেমি অফ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছি। একই সাথে আমি ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটিতে সাইকোলজি ডিপার্টমেন্টের টিচিং প্রফেশনে আছে। ওইখানকার মাস্টার্স ইন সাইকোলজি যেটা আছে ওইখানে আমি ক্লাস নেই সাইকোলজির পার্টে। আর আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে একসময় অনেক আগে 2012-11 পর্যন্ত আমি ছিলাম অ্যাকাউন্টেন্ট। থেকে আমি প্রথমে এইচআর ধরে পরবর্তীতে আমি সাইকোলজি পার্ট পুরোপুরি চলে আসছি। মানে 18 সাল থেকে আমি বলতে পারেন আর কখন অ্যাকাউন্টস বা এইচআর কোনোতেই কাজ করিনি, পুরোপুরি সাইকোলজি নিয়ে আছে আর কি বাবা। আর যেহেতু বিজনেস করার চেষ্টা করি ওই হিসেবে ব্যবসা পাতি নিয়ে কাজ করা, এবং ওইখান থেকে আমার একটা ইন্টারেস্ট গ্রো করে, এটা হচ্ছে সাইকোলজির সাথে ব্যবসাটা কি জিনিসের, সেটা আসলে এটা কি। তাহলে আমাদের আজকের যে টপিকসটা, আমাদের 30 to 35 মিনিটস এর একটা সেশনটা হচ্ছে মেইনলি বিজনেস সাইকোলজি এন্ড নিউরো লিডারশিপ। মেইন কনসেপ্ট হচ্ছে এটা আসলে কি, আমরা বিষয়টা নিয়ে একটু ডিসকাস করব। যদি আমরা খেয়াল করি, আমরা কয়েকটা কোশ্চেন যদি নিজেদেরকে করি, ওয়াই ডু এমপ্লয়ি লুজ মোটিভেশন। আমাদের এমপ্লয়িরা যখন চাকরিতে ঢুকে, খেয়াল করবেন প্রথম দিকে আমরা ধরেন একটা জব সুইচ করি। জব সুইচ করার পর আমরা একটা কোম্পানিতে যাই। কোম্পানিতে যাওয়ার পরে প্রাথমিকভাবে একটা পারফরমেন্স দেখানো সবার একটা তাড়া থাকে। ওই পারফরমেন্সটা দেখানোর পর কয়েকটা মাস বা পর দেখবেন ওরা আস্তে আস্তে ডিমোটিভেটেড হয়ে থাকে, এবং একটা সময় গিয়ে বেশ লো মোটিভেশনেই কিন্তু এমপ্লয়িরা কাজ করে। আবার প্রেজেন্ট যদি আবার একটু খেয়াল করেন, প্রেজেন্ট যে জেনারেশনটা আমরা এখন আমাদের অফিসে যারা জয়েন করছে, ধরেন আমি যখন ফার্স্ট জয়েন করি, আমরা তো একটু পুরান মানুষ, 2002 সাল থেকে চাকরি করি। তখন কি ছিল, তখন আমরা অফিসে ইন টাইম ছিলাম, আমাদের আসলে আউট টাইম ছিল না। এবং আমরা এটা যে খুব যে আনহ্যাপি ছিলাম তাও না, আমরা কাজ করছি, যে কাজটা আছে কাজটা শেষ করতে হবে। তারপর হলো যেটা বললাম অ্যাকাউন্টস এর ডেডলাইন ছিল। তো এখানে আমাদের আসলে ঠিক ফ্রেন্ডের সাথে দেখা করি যাই করি, কিন্তু দিন শেষে অফিসের কাজটা আমরা মোটামুটি, মানে এটা আমি ব্যক্তি আমার কথা বলছি না, আমি বলছি পুরো প্রজন্মটা 2002, 3, 4, 5, 6, 7 একটা কিন্তু করতো। এখনকার দেখবেন ওরা হয়তো অফিসেই আসবেই 10টায়, তাই না? ওয়ার্ল্ড কাপ তো 2026 সালে প্রথমবার হয় নাই, প্রতি 4 বছর আগেও হয়েছে। মানে 2022 সালেও কিন্তু ওয়ার্ল্ড কাপ হয়েছে 4 বছর আগে। 2022 সালের ওয়ার্ল্ড কাপ যদিও রাত 10টা-11টার মধ্যে, যেহেতু কাতারে ছিল, বাংলাদেশ টাইম 10টা-11টায় শেষ হতো, কিন্তু তারপরও কি আপনাদের মনে হয় 2022 সালে বড় বড় কোম্পানিরা পর্যন্ত ডিক্লেয়ার দিবে যদি ফাইনাল দেখে তোমরা দিনের 11টা থেকে আমাদের অফিস ওপেন হবে অফিসিয়ালি? তাহলে দেখেন অফিস চেঞ্জ হচ্ছে কেন? ডিউ টু নতুন যে জেনারেশন আসছে, ওদের থিঙ্কিংটা একটু ডিফারেন্ট, এবং ওরা খুব দ্রুত মোটিভেশন লস করে। তাহলে এমপ্লয়িরা মোটিভেশন লস করে, এটা আগেও ছিল কিন্তু বর্তমানে আরো বাড়ছে। তাহলে কেন বাড়ছে? এখন দিন শেষে বিজনেসটা কে রান করে? আপনি যত এআই আনেন, যত ইআরপি আনেন, যাই করেন, দিন শেষে বিজনেসটা রান করে এমপ্লয়ি। এটা তাহলে আমি এমপ্লয়ি বললাম, আমি এমপ্লয়িকে রিপ্লেস করলাম মেশিন দিয়ে। এখন আমি প্রোডাক্ট বানাই, আমি বিভিন্ন রকমের খাবার বানাই, আমি কাপড় বানাই, আমি বিভিন্ন রকম লাক্সারি আইটেম করি, আমি পারফিউম বানাই, আমি অনেক কিছু করি, অনেক ধরনের ব্যবসা আমার আছে। এখন দিন শেষে ব্যবসাটার এন্ড প্রোডাক্ট কে? হু ইজ দ্য এন্ড ইউজার? এন্ড ইউজার হচ্ছে কাস্টমার। তাহলে এখন কাস্টমাররা আপনাকে দেখবেন সবারই কি কমপ্লেইন, কাস্টমার অর্ডার করে অর্ডার করার পর ওরা আবার কনফার্ম করে ফোন দিয়ে, আপনি কি অর্ডারটা করেছেন, পাঠাও, জি পাঠিয়ে দেন, ক্যাশ অন ডেলিভারি। প্রোডাক্টটা পাঠানো হয়, পাঠানোর পর কাস্টমার কি করে, প্রোডাক্টটা রিসিভ করে না, মানে ফোনও রিসিভ করে না, কিচ্ছু করে না, শেষ পর্যন্ত চলে যায়। ইভেন আমাদের প্রতিষ্ঠান থেকে তো আমরা প্রচুর বই, মানে আমাদের মান্থলি আমরা প্রায় 15,000 টাকাতে 20,000 টাকা কুরিয়ার চার্জ দিই। তাহলে কুরিয়ার চার্জ 60 টাকা 70 টাকা একটা কুরিয়ার, তাহলে বুঝেন কি পরিমাণ ভলিউমে আমরা দিচ্ছি। কাপড় চোপড় দেয়, ওদের ভলিউমটা আসলে কত, কুরিয়ার চার্জটা। এখন আমরা যখন কুরিয়ার দিই, আমরা স্টেট ফার্স্ট ইউজ করি। এখানে যখন আমরা এন্ট্রি করি সবার নামটা, ফোন নাম্বারটা দিলে এখানে কতগুলো কমেন্ট আসে। কমেন্ট বলতে ওই কাস্টমারের কয়টা অর্ডার হয়েছে, উনি কয়টা রিসিভ করেছে, কয়টা করেন, এরকম কিছু কমেন্ট আছে। কিছুদিন আগে একটা কাস্টমার আমাদের একটা বই পাঠানো হবে, আমরা বইটা এন্ট্রি করতে গিয়ে দেখি অফিস থেকে আমার কাছে লোক আসলো, বলে স্যার সমস্যা কি? সমস্যা বলে উনার তো খুবই খারাপ। কিরকম খারাপ? আমি সহ ঢুকলাম, ঢুকে দেখি কি ওখানে
একদম উনাকে গালাগালি, মানে একদম রাইডাররা নাম ধরে ধরে গালি লিখছে, এবং উনার নামটাই ওইখানে একটা গালি হিসেবে আছে, ভদ্রলোকের নাম। এবং উনি আজ পর্যন্ত, মানে টিল টু ডেট, উনি কোনো প্রোডাক্ট রিসিভ করে নাই। এবং উনি শত শত অর্ডার দিয়েছে, মানে শত শত বিভিন্ন আইটেম অর্ডার করেছে। অর্ডার গুলো ডেলিভারি নিতে আসে, উনি ফোনও রিসিভ করে না, প্রোডাক্ট ডেলিভারি করে না। এখন আমরা যখন বইটা পাঠাবো, তাহলে বই একই কাহিনী ঘটবে। আমি বললাম, তাহলে তুমি এখন বইটা না পাঠায় তুমি ডাইরেক্ট ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করো, আমি আপনার নিকটস্থ সোনা আম, কি বলে আপনার সুন্দরবন বা পরিবহন আমরা কোথাও পাঠাই, কোনটা কাছে আপনার বলেন, আপনি এখান থেকে রিসিভ করে নিতে হবে। আপনার গুডউইল ভালো না এখানে, কারণ আপনার প্রোডাক্ট আসলে নিবে না, ওরা নিলেও ফেরত পাঠাবে। তাহলে দেখেন কাস্টমারেরও একটা সাইকোলজি কাজ করছে বিভিন্ন রকম। তাহলে আমার একটা এমপ্লয়ি জড়িত ব্যবসায়, আর একটা কাস্টমার জড়িত। এরপর আবার দেখেন, ওয়াই ডু ইন্টেলিজেন্ট ম্যানেজার মেক পুয়ার ডিসিশন। বুদ্ধিমান ম্যানেজার, সে পড়াশোনা সব করে, সবকিছু বুঝে, সবকিছু আছে, কিন্তু ওনারাও কিন্তু দেখেন মাঝে মাঝে ডিসিশন যখন নেয়, আপনি বুঝছেন ডিসিশনটা ভুল হচ্ছে, একটা হঠাৎ ভুল হতে পারে, কিন্তু অনেক সময় দেখবেন রেগুলার ভুল হয়। কেন রেগুলার ভুলটা হয় ওনাদের মধ্যে? তারপর, ওয়াই ডু সাম লিডার ইন্সপায়ার ওয়াইল আদার ক্রিয়েট ফিয়ার। আপনাদের যে অফিসে যে লিডার গুলো থাকে, কিছু কিছু ম্যানেজার আন্ডারে যখন কাজ করে, এটা হচ্ছে একটা আতঙ্ক, একটা পেইন, বিরক্তিকর। এক পর্যায়ে গিয়ে আমি এটাও দেখেছি, অনেকে জবই ছেড়ে দিয়েছে, উনার সাথে কাজই করবো না, মানে একজন করে, যদি ওই লিডারের সাথে একজনের সমস্যা, তখন আমরা বলতে পারি একজনের প্রবলেম, উনারই প্রবলেম। কিন্তু যদি দেখা যায় উনার আন্ডারে যাকেই দিয়ে তার সাথে সমস্যা হয়, তার অর্থ হি মাইট বি এ ভেরি ডিফিকাল্ট গাই, মানে দিস ম্যানেজার মাইট বি ভেরি ডিফিকাল্ট গাই। তাহলে কেন, ওয়াই? তাহলে দেখেন, আমাদের ব্যবসা যখন করব, আমাদেরটা কি বিজনেস সাইকোলজি, নিউরো লিডারশিপ। বিজনেস সাইকোলজিতে আমার বিজনেসে কে জড়িত? বিজনেস আমার জড়িত হচ্ছে আমার এমপ্লয়ি, বিজনেস আমার জড়িত হচ্ছে কাস্টমার। আর আমি যখন ভেতরে, আমার সেই এমপ্লয়িকে মুভ করার জন্য কারা জড়িত? আমার ম্যানেজার জড়িত, আমার লিডার জড়িত। তাহলে আমাদের এই চারটা কম্বিনেশনে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমরা বলতে পারি বিজনেস সাইকোলজি আর নিউরো লিডারশিপটা কাজ করছে। তাহলে আমরা এই প্রত্যেকটা প্রোডাক্টের যখন আমরা সলিউশন চাইবো, সলিউশন হচ্ছে, why do employees lose motivation? Answer হচ্ছে, the answer is business psychology. Why do customer buy one product instead of another? Business psychology. Why do intelligent manager make poor decision? The answer is business psychology. Why do some leader inspire while other create fear? The answer is business psychology. এখন এক সময় আমরা শুধু কমন গদবাঁধা কিছু লিডারশিপ, ইমোশনাল ইন্টেলিজেন্স, কিছু ট্রেনিং ছিল, আমিও করিয়েছি 2016 সালে, 2017 সালে। এখন ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। ইভেন আমি আরেকটা ট্রেনিং ডিজাইন করছি, যেটা অনলি ফর দ্য এমপ্লয়িজ, এবং যেটা আমরা কর্পোরেট অফার করবো, এটা হচ্ছে ওয়ার্ক প্লেস সাইকোলজি। মানে এখন আপনার টাইম ম্যানেজমেন্ট, স্ট্রেস ম্যানেজমেন্ট, এগুলো থেকে আপনার কমপ্লিট ওয়ার্ক প্লেসে কি সাইকোলজি কাজ করে, ওটা নিয়ে কাজ করতে হচ্ছে। এখন কেউ যদি বিজনেস করার প্ল্যান থাকে বা বিজনেস করে চাকরি করে, ওনার জন্য এই ধরনের নলেজ গুলো এখন ধীরে ধীরে ম্যান্ডেটরির দিকে যাচ্ছে। জেনারেশন চেঞ্জ হচ্ছে, ম্যাসিভলি চেঞ্জ হচ্ছে। আমি নিজে সাইকোলজি ফিল্ডে আছি 2016 সাল থেকে। আমি এইটুক বলতে পারি, গত 1 বছরে সাইকোলজি যে পরিমাণ বুম করেছে, সাইকোলজি ট্রেনিং, সাইকোলজি কোর্স, আনবিলিভেবল। মানে আমরা ধরেন এই ধরনের সেশন গুলোতে আমরা ম্যাক্সিমাম, আমার পার্টিসিপেন্ট হয় 10 জন 12 জন, মানে পেইড বলছি, আজকেরটা তো ফ্রি। ফ্রিতেও দেখেন 29 জন, আর পেইডে আরো কম। আর ওইখানে ওই কোর্স গুলোতে সবই পেইড, কিন্তু ওইখানে আমাদের পার্টিসিপেন্ট হয় 70 জন, 80 জন, 90 জন। কারণটা হচ্ছে ওইখান দিকে এখন ঝোঁকটা চলে আসছে। তাহলে বিজনেস সাইকোলজিতে তিনটা যোগফল বলা হচ্ছে, একটা হচ্ছে অর্গানাইজেশনাল সাইকোলজি, একটা হচ্ছে পার্সোনাল সাইকোলজি, আর একটা হচ্ছে কনজিউমার মার্কেট সাইকোলজি। এই তিনটার যোগফলকে বলা হচ্ছে বিজনেস সাইকোলজি। এবং আপনারা শুনবেন নিউরো মার্কেটিং, একটা ওয়ার্ড খুব আসছে, নিউরো মার্কেটিং হচ্ছে এই বিজনেস সাইকোলজিরই একটা পার্ট। এখন আমরা এখন আমরা আপনার আহ, একটা গ্রাফ দেখাই আপনাদেরকে। গ্রাফটা হচ্ছে, এটা চাল ডাল, আপনারা নাম শুনেছেন চাল ডালের একটা গ্রাফ। তাহলে চাল ডালের গ্রাফটা কি? চাল ডালের গ্রাফটা খেয়াল করেন। চাল ডালের গ্রাফটা হচ্ছে চাল ডাল রেভিনিউ গ্রোথ 2018 থেকে 2025। 2018 সালে চাল ডালের এভারেজে মান্থলি সেল ছিল 5 কোটি টাকা, 50 মিলিয়ন, মানে এভারেজে 5 কোটি টাকা। 2019 সালে চাল ডালের এটা একটা স্টেডি গ্রোথ ছিল, যে গ্রোথে ওদের সেলটা ছিল অ্যারাউন্ড 8 কোটি টাকা। তাহলে 2018-তে 5 কোটি টাকা, 19-এ এসছে 8 কোটি টাকা।
20 মার্চ থেকে আমাদের হঠাৎ করে করোনা গ্রো করলো। করোনা গ্রো করার পর সব বন্ধ, দোকান বন্ধ, সবকিছু বন্ধ, একটা অদ্ভুত পরিস্থিতিতে আমরা পড়ে গেলাম। পড়ার পরে কি হলো, হঠাৎ করে বুম করলো কি চালডাল। সে 8 কোটি টাকা সেল ছিল, মান্থলি সেল, এটা মান্থলি সেল 8 কোটি টাকা ছিল 2019 সালে, যেটা 2020 সালে ওর মান্থলি সেল উঠে গেল 31 কোটি টাকার মতো। 30, 31 কোটি, 32 কোটি, এই ধরনের একটা মান্থলি, এটা তো মান্থলি অ্যাভারেজ, মানে এই ধরনের একটা সেল আসলো। তাহলে এটা ইন টার্মস অফ মানি তারাটা 4 টাইমস বেড়ে গেছে হঠাৎ করে। 4 টাইমস যখন বাড়লো, তাহলে কি হচ্ছে, 4 টাইমস আমার ম্যান পাওয়ার বাড়াতে হচ্ছে, আমার ডেলিভারি ভ্যান বাড়াতে হচ্ছে, আমার যাদের থেকে প্রোডাক্ট কিনো ওইখানে আমার একটা ভালো ইনভেস্ট করতে হচ্ছে, তারপর আমাকে কথা বলতে হচ্ছে। তখন করোনার সময় মানুষজন তো ইন্টারনেট বলেন, যাই বলেন, সবার চাল লাগবে, রুটি লাগবে, ভাত লাগবে, এই জিনিসগুলো তো চলছে। তখন এই জায়গাটা গ্রো করলো কোত্থেকে, এই জায়গাটা গ্রো করেছে চাল ডাল থেকে। এবং দে স্টার্টেড মেকিং ফোন কল। চাল ডালের যেটা হয়েছে আপনার, ওরা ওইখান থেকে ওদের একটা কমপ্লিট একটা, এটা এখানেও ছিল, কিন্তু এখানে ওরা ম্যাসিভলি গ্রো করলো, এটা ওদের একটা ফোন কলের পার্ট। ফোন কল বলতে টেলিফোন সার্ভিস। ওরা ফোন করে করোনার সময় কথা বলে, করোনার সময় সবাই ঘরেই বসে আছে, আচ্ছা ঠিক আছে, কথা বললো, সবকিছু করলো। করোনা আমরা মোটামুটি সার্ভাইভ করতে করতে 20 মার্চে বন্ধ হলো, 21 মিট করে তো আসলে সবকিছু ওপেন হয়ে গেল। 21 যখন মিডে ওপেন হয়ে গেল, ওই সময় চালডালের সেলটা ড্রপ করে চলে আসলো কত, 24 কোটি টাকা। ন্যাচারাল, যেহেতু খুলে গেছে, আমি বাসার থেকে বেরোলাম, অফিস থেকে বেরোলাম, বেরোনোর পর আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, তখন এটা আমার 24 কোটি টাকা আমাদের একটা পার্ট চাল ডালের, মানে এভারেজে মান্থলি একটা স্টেডি, 2021 সালে একটা স্টেডি 24 কোটি টাকা। 22-এ এসে এটা 24 থেকে 22 কোটি আমরা এভাবে বলতে পারি, মানে রেভিনিউ কমলেও অন অ্যান এভারেজ 21, 22, 23, 24 কোটি টাকার মধ্যে এটা উঠানামা করছে। তাহলে ওর এখন এই জায়গাতে ধরে রাখাটা ছিল চাল ডালের চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ পার্টটা কি, এই জায়গায় ধরে রাখা। চাল ডালের এখানে হলো কি, এসে এটা ড্রপ করে আসলো 16 কোটি টাকা। চব্বিশে সেটা ড্রপ করলো 14 কোটি টাকায়, 25-এ সেটা এখন ড্রপ করেছে 10 কোটি টাকা, এখন বোধহয় অবস্থা এই জায়গাতে আবার চলছে। মানে যেখানে শুরু, এটা একটা বুম করলো, গ্রো করে এটা এখন ড্রপ করা শুরু করলো। এমপ্লয়ীদের একটা বিশাল সমস্যা ক্রিয়েট হলো, এমপ্লয়ীদের স্যালারি নিয়ে একটা ইস্যু চলে আসছে, কারণ ওর বিজনেস সাইজ তো 31 কোটি টাকা। মানে আমি যখন 31 কোটি টাকার বিজনেস রান করছি, তাহলে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যদি আপনি 25% ধরেন, 25% অ্যাডমিনিস্ট্রেটিভ না ধরেন, আমার তো প্রোডাক্ট কস্টটা হিউজ ওদের, তবুও ধরেন আমার 3 কোটি টাকা, ধরেন ওর অফিসের খরচ, এডমিট খরচ, মানে আমার ওর গাড়ি আছে, ডেলিভারি চার্জ আছে, পিপল আছে, ভ্যান আছে, সবকিছু মিলে ধরলাম আমরা, জাস্ট ফর এক্সাম্পল, এখানে 3 কোটি টাকা ছিল 31 কোটি টাকায়। এখন যখন আমার 10 কোটি টাকা সেল, আমার কিন্তু সেটাই 3 কোটি টাকাটা খুব বেশি কমেনি। আমার ডেলিভারি কমলে হয়তো কিছু তেল খরচ কমছে। এবং যখন এটা এইভাবে ড্রপ করছে, আলটিমেট কি হলো, আমার এখানে যদি আমার ডেলিভারি পার্টে আমার যদি 200 লোক থাকে, এটা এখানে এসে আমার কিন্তু সেই 200 লোক আমি হয়তো রেখেছি, এখন এখানে হয়তো আমি আমার 150 জন লোক, 120 জন লোক, 100 জন লোক আমাকে ড্রাস্টিক্যালি ড্রপ করতে হয়। তাহলে ইনস্টিড অফ গ্রোয়িং, মানে আপনি বুম করে যেটা সামনে আগানোর কথা, ও ধাম করে পড়ে যাচ্ছে, এখনো পড়ছে, মানে এখনো বন্ধ হয়নি, কিন্তু ওরা যেই গতিতে আগাচ্ছে, যদি না কোনো একটা মেসিভ ড্রাইভ নেয় ওরা। এখন মেসিভ ড্রাইভ মানে কি, গদমাদা। মেসিভ ড্রাইভ মানে ওরা কি করে, ওরা নন স্টপ ফোন দেয়। চাল ডালের একটা কল আসলে দেখবেন এটা লেখা আছে স্প্যাম কলার, লাল রঙের একটা দাগ দিয়ে স্প্যাম কল আসে। কারণটা কি, অফিস টাইমে সকাল 9টায় 10টায় নন স্টপ ফোন কতগুলো করে, মেকানিক্যাল ফোন কল। আমি আপনাকে কি, আমার একটা প্রোডাক্ট, আমি চাল ডাল থেকে বলছি, আপনাকে বলতে পারবো। এখন এই ধরনের কথাগুলো যখন বলে, আমি আগে কি করতাম, ভদ্র ভাষায়, জি আমি আপনার সাথে পড়া অফিসে আছি, না আমি একটু আমার অফারটা বলি, আমি একটু অফিসে আছি, আপনার সাথে পড়া আলাপ করবো। এরপরে যখন কাটি, কাটার পর কি করি, এটাকে একটা স্প্যাম রিপোর্টে দেয়, স্প্যাম মেরে দিচ্ছে। যখন এখানে 10 জন, 20 জন, 40 জন, 50 জনের স্প্যাম দিচ্ছে, আস্তে আস্তে এখন বর্তমানে ওদের সকল কল, যে কলই আসুক দেখবেন রেড হয়ে লেখা আছে স্প্যাম কল। এখন যদি একটা আহ, প্রতিষ্ঠানের টেলিমার্কেটিং এর সকল কল আসার সময় স্প্যাম হিসেবে আসে, ওটার কিন্তু আলটিমেট আর কাজ হচ্ছে না। তাহলে ওদের যেটা স্ট্রেংথ ছিল, সেটা হয়ে গেছে ওদের সবচেয়ে বড় দুর্বলতার একটা পার্ট।
তো এখানে স্ট্র্যাটেজিক মিস্টেক যেটা মানে বলে অনেকে, এটা কিন্তু আমি মার্কেটিং সাইকোলজির পার্টে বলছি এখন। একটা হচ্ছে টেলিসেল, ওরা যে এখন ফোনে কল করে করে ইয়ে করা। বাংলাদেশে মানুষ হচ্ছে 18 কোটি লোক। টেলিসেল ইজ নট বাংলাদেশ, নট ফর বাংলাদেশ। আপনি কখনোই ফোনে কথা বলে আপনি প্রোডাক্ট কিনবেন না। আপনি হয়তো ভিডিওতে শুনে কিনবেন, আপনি হয়তো কোনোভাবে ইন্টারেস্ট যদি গ্রো করাতে পারে ওটা করে কিনবেন। কিন্তু আপনি শুক্রবার দুপুরবেলা বা সকালবেলা আরাম করে শুয়ে আছেন, ওই সময় ফোন করে ডিস্টার্ব করলে ওয়ার্ডটা কিন্তু ডিস্টার্ব, আপনি ওইখানে কিনবেন না। আপনি যখন অফিস টাইমে ফোন করবে আপনি কিনবেন না। তাহলে ওদের যেটা হচ্ছে এক্সেসিভ অ্যান্ড আনটার্গেটেড কলিং, জাস্ট ডেটা বেস নিয়েছে, যেহেতু লোক আছে টাকা নামাও। ওনাদের 2 কোটি টাকা মার্কেটিং বাজেট ছিল, 2 কোটি টাকার একটা বড় অংশ ওরা টেলিসেলে ওরা কিন্তু ইনভেস্ট করে গেছে। কিন্তু সেই ইনভেস্টমেন্ট এন্ড অফ দ্য ডে ইটস বিকাম ডিফিকাল্ট ফর দেম। সেকেন্ড হচ্ছে ওদের আনরিয়েলিস্টিক ডেলিভারি প্রমিস। ওদের প্রমিসটা হচ্ছে কি 1 ঘন্টা ডেলিভারি, 1 ঘন্টা ডেলিভারি। ঢাকা শহরে আপনি 1 ঘন্টা ডেলিভারি দিতে পারবেন না। যেটা এই ধরনের কাজ করে গিমিক, এই গিমিকে কার কাজ হয়েছে? এটা কাজ হয়েছে আপনার ডোমিনোস পিৎজা। ডোমিনোস পিৎজা কি হয়েছে? ডোমিনোস পিৎজা যখন ওরা আসছে মার্কেটে অন্য পিৎজার সাথে, ওরা কিন্তু টেস্ট বলে নাই। আপনার ধরেন, ওয়াও ডোমিনোস পিৎজা খেতে অনেক মজা, ডোমিনোস পিৎজা খুব এক্সেলেন্ট, ডোমিনোস পিৎজা, এই ধরনের কোনো কিছু কিন্তু ডোমিনোস পিৎজার ব্যাপারে বলা হয় নাই। ডোমিনোস পিৎজার ব্যাপারে ওরা যেটা বলেছিল, আপনি 30 মিনিটস এর মধ্যে ডেলিভারি হবে, না হলে আপনার টাকা ফেরত বা টাকা দিতে হবে না, এরকম একটা অপশন নিয়েছে। আমরা তো আর ঘড়ি ধরে 30 মিনিটস ধরে খাই না। কিন্তু ওটা ছাড়াও ডোমিনোস পিৎজা কখন ডেলিভারি করছে, ও আপনাকে ওর নিকটস্থ যে ব্রাঞ্চটা আছে ওইখান থেকে ডেলিভারি করে। ওর যেসব জায়গায় ব্রাঞ্চ নেই ডেফিনেটলি ওইখানে সে 30 মিনিটস ডেলিভারি এনশিওর করবেন। এটা ছাড়াও আরো আছে। ওর ওর ট্রান্সপোর্টেশনটা কি মোটরসাইকেল। সে মোটরসাইকেল ওর টান দিচ্ছে, চিপা চাপায় ফাঁকে ফুঁকে চলে যায়। আর পিৎজা সাধারণত সাধারণত বলছি দুপুরে অনেক ডেলিভারি হয় না। পিক অফিস টাইমে সকাল 9টায় ডেলিভারি হয় না বা 10টায় ডেলিভারি হয় না, হয় হলো অল্প, বিকাল 5টায় হয় না। পিৎজার মেইন ডেলিভারিটা শুরু হয় সন্ধ্যার পরে, গভীর রাতেও চলে। মাঝে যখন খেলা চলছে আমি নিজে দেখলাম সারাক্ষণ শুধু ডেলিভারি গাড়িগুলো দিক থেকে দিকে দৌড়ছে, ফুড পান্ডা, ডোমিনোস পিৎজা, কেএফসি সব দৌড়ছে, সবাই দৌড়ছে। কিন্তু তখন তো রোড ফ্রি। তাহলে ওদের এই আনরিয়েলিস্টিক এটা একটা ইস্যু ছিল। পুয়ার কাস্টমার এন্ড কমপ্লেইন ম্যানেজমেন্ট ওদের সবচেয়ে বড় কমপ্লেইন সবার যেটা, এটা হচ্ছে আপনি যে কমপ্লেইনই দেন যাই দেন এগুলোর আসলে কোনো ধরনের ফলো আপ নাই। মানে আপনি এই প্রবলেমটা হচ্ছে, এটা করো, এটা কিছু হচ্ছে না। উইক কাস্টমার রিটেনশন এন্ড মনিটাইজেশন স্ট্র্যাটেজি সবসময় হচ্ছে এক্সিস্টিং কাস্টমার যেটা গ্রুপ থাকে আপনার সবার, একটু ইয়ে দেখবেন মানে গ্রামীণ ফোন, বাংলা লিংক, এরা কি করে? এরা প্রথমে হচ্ছে আমরা যারা পুরনো কাস্টমার আছি আমাদের জন্য দেখবেন ওদের কোনো ধরনের কোনো অফার নেই, জিরো অফার। ওদের সমস্ত অফার হচ্ছে নতুন টার্গেট করা। কারণ ওরা ধরে নিয়েছে যে লোক আমার 10 বছর 5 বছর ধরে সিম ইউজ করেছে সে আমার লয়াল কাস্টমার। আর ফোন নাম্বার সাথে চাল কিন্তু একই জিনিস না। ফোন নাম্বার হচ্ছে আমি তো প্রতিদিন নেই না। ফোন নাম্বার আমরা আসলে একবার নেই, এবং বেশিরভাগ লোকই ফোন নাম্বার শুধু শুধু কেউ চেঞ্জ করে না। চেঞ্জ করে কি করবো আমি? তাহলে কিন্তু চাল ডাল হচ্ছে আপনি প্রতিদিন কিনছেন, আপনি যেখান থেকে ভালো পাবেন ওখান থেকে কিনবেন। এখন ও যদি ধরে নেয় আমার এক্সিস্টিং কাস্টমার যে কয়েকবার নিয়েছে সে আমার জন্য পার্মানেন্ট, ইটস নট ট্রু। এটা কোনোভাবেই এই প্রোডাক্টের জন্য ট্রু না। আর ল্যাক অফ স্ট্রাকচার, লয়্যালটি, সাবস্ক্রিপশন, মনিটাইজেশন স্ট্র্যাটেজি, কাস্টমার লাইফ টাইম ভ্যালু, এগুলো ছিল ওর স্ট্র্যাটেজিক মিস্টেক। এবং স্ট্র্যাটেজিক বিজনেস মিস্টেক ছিল আনসাস্টেনেবল মার্কেটিং স্প্যান্ড, যে কথাটা বললাম। আপনার যখন এইখানেও যদি 2 কোটি টাকা আপনি মান্থলি মার্কেটিং স্পেন্ড করেন, এখানেও যদি 2 কোটি করেন, এখানেও যদি 2 কোটি করেন, আপনি কিন্তু দাঁড়াতে পারবেন। এটা খুব কমন একটা মিস্টেক। এটা হচ্ছে সেল কম হচ্ছে মার্কেটিং বাড়াতে দাও, সেল কম হচ্ছে অ্যাড বাড়িয়ে দাও, সেল কম হচ্ছে এটা করে দাও। কিন্তু অ্যাডটা কেন? শেষে আমার কোন জায়গায় আমার কাস্টমার আমার করছেন, এই জায়গাতে যখন আপনি কাজ করবেন না আপনার কখনো কাজটা হবে না। তারপর উইক সাপ্লায়ার এন্ড ভেন্ডর নেগোসিয়েশন, এদের হচ্ছে ভেন্ডর নেগোসিয়েশন খুব খারাপ। ইভেন ওদের টপ ম্যানেজমেন্টের সাথে আপনার ভেন্ডরদেরও রিলেশন ভালো। ওরা একটা পর্যায়ে গিয়ে দে বিলিভ দ্যাট আমরা হলাম স্ট্রং, আমরা আপার হ্যান্ডে আছি, যেসব কোম্পানি আছে ওরা আমার কাছে আসতে বাধ্য। কিন্তু রিয়েল কথাটা ওরকম না। আমি আসতে বাধ্য না কারো কাছে। আমি নিজে এফএমসি কোম্পানিতে কাজ করেছিলাম নিউজিল্যান্ড এরিতে। তা আমরা ওইখানে আমাদের প্রচুর নেগোসিয়েশন করতে হতো। ধরেন সুপার স্টোর, আপনার স্বপ্ন,
তারপর আগোরা এই ধরনের, এবং ওইখানে যখনই নেগোসিয়েশনে কোনো ইস্যু আসতো মাঝে মাঝে দেখা যেত কি ওই সুপার স্টোরে আমাদের প্রোডাক্ট নেই, কারণ ওরা তখন করতো কি তোমার প্রোডাক্ট রাখবো না, বিক্রি করবো না। এখন দিন শেষে সুপার স্টোরে প্রোডাক্ট সেলে কোম্পানির খুব বেশি প্রফিট হয় তা না, বাট সুপার স্টোরে কারা যায়, সুপার স্টোরে সমাজের একটু আম, আম, কি বলবো, একটা যারা চাকরি করে একটু শিক্ষিত গ্রুপ, ওরা সাধারণত সুপার স্টোরে যায়। তাহলে এখন ওদের চোখের সামনে যদি প্রোডাক্ট না থাকে, আসলে আমি ইনভিজিবল হয়ে যাচ্ছি একটা গ্রুপ অফ পিপল থেকে। ওই কারণে সুপার স্টোরে প্রোডাক্ট রাখতে হয়, কিন্তু ওই জায়গাতে রাখার জন্য তখন স্বপ্ন বলেন আগোরা বলেন, ওরা কিন্তু উল্টা চাপ দেয়, ওরা ওদের প্রতিটা ইঞ্চি ভাড়া দেয়। আপনার যে র্যাক গুলোতে নর্মাল প্রোডাক্ট গুলো রাখা হয়, র্যাক গুলোর জন্য ওরা ভাড়া নেয়। এখানে যদি আমার কোম্পানির থেকে কোনো রিপ্রেজেন্টেটিভ বসে থাকে, ওই রিপ্রেজেন্টেটিভের জন্য ওরা টাকা নেয়। প্রত্যেকটার জন্য ওরা আর্ন করে, কারণটা হচ্ছে ওইটাই ওদের আর্নিং। আপনি একটা সুপার স্টোরে যদি 1 কেজি চাল 100 টাকা হয়, আপনার বাসার পাশে মুদির দোকানে 1 কেজি চাল 100 টাকা। মানে এখানে সুপার স্টোরে ওর নর্মাল লাক্স সাবান আপনার বাসার পাশে যা, ওর ওইখানেও তা। ওর এখানে প্রফিট করার খুব একটা সুযোগ নাই। ওর সুযোগটাই হচ্ছে এই ধরনের পার্ট, ওরা আদার ইনকামের দিকে প্রচুর চাপ দেয়। কিন্তু চান্ডাল যেটা হয়েছে, চান্ডাল ওই মেসিক প্রফিট গুলোতে নিয়ে ওরা কাজ করতে গেছে। এবং ওদের লাস্ট মিস্টেক ছিল ইনসাফিসিয়েন্ট স্ট্র্যাটেজিক পার্টনারশিপ উইথ এফএমসিজি ব্র্যান্ড। আপনি যখন এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যেখানে ফুড প্রোডাক্টস, আপনার পুরো প্রোডাক্টটা হলো এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস যেটাকে বলে, এফএমসিজি ব্র্যান্ডের সাথে ওদের ইয়েটা কম ছিল। এরপর দেখেন আমি আপনাদেরকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাই। অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর অর্থই না অ্যাডভার্টাইজমেন্টটা খুব সুন্দর দেখে দেখাচ্ছি, আমি একটা উদ্দেশ্য নিয়ে দেখাচ্ছি। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে 30 সেকেন্ডের একটা অ্যাডভার্টাইজমেন্ট। এটা সম্ভবত আমার যতটুকু মনে পড়ে ইন্ডিয়ার একটা অ্যাডভার্টাইজমেন্ট, হতে পারে ইন্ডিয়ার বা অন্য কারো। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। তোমার আপনারা অ্যাডভার্টাইজমেন্ট আমি একটা জায়গায় পজ করব, আগে অ্যাডভার্টাইজমেন্টটা দেখেন। ओके आती हूँ। नेहा, मॉर्निंग सर। पहला दिन पर चमकदार कपड़ों में तुम 100% बैंकर लग रही हो। थैंक यू सर। लेकिन रिक्शा में क्यों? सर ये मेरे पापा हैं, ओ, बॉस। नमस्ते सर। आपको मिलकर बहुत बहुत আমার কোশ্চেনটা হচ্ছে এটা কোন প্রোডাক্টের অ্যাড? কারো কোনো কি আইডিয়া আছে এটা কোন প্রোডাক্টের অ্যাড? Maybe Surf Excel or Rin. একজন বলছে সার্ফ এক্সেল, একজন বলছে রিন। আচ্ছা আরেকবার যদি একটু দেখেন এখানে। लेकिन रिक्शा में क्यों? सर ये मेरे पापा हैं, ओ, এই সাউন্ডটা কি পরিচিত লাগে? बॉस। नमस्ते सर। आपको मिलकर बहुत बहुत এটা হচ্ছে এই অ্যাডটা হলো आपकी चमक ही आपकी पहचान है, इसलिए रिन। इसकी ब्राइट क्लीन टेक्नोलॉजी रेशे रेशे রিনের অ্যাডভার্টাইজমেন্ট। মানে আপনারা এটা ইজিলি বুঝতে পেরেছেন, যেহেতু ড্রেস, জামা কাপড়, ড্রেস দেখে যেহেতু এটা ড্রেসের ইস্যু, সাদা কাপড়, তাহলে এটা সার্ফ এক্সেল বা এখানে। কিন্তু আবার একটা গ্রুপ অফ পিপল কিন্তু হয়তো দেখা গিয়েছে, আমার এখানে কয়েকজন হয়তো কমেন্ট করেছে, আমি জানি না কমেন্টটা মিলছে কিনা। কমেন্টটা কোথায়? হ্যাঁ, ডিটারজেন্ট দুজন বলেছে রিন। খেয়াল করবেন যারা রিন বলেছে ওরা হয়তো অ্যাডটা আগে না দেখলেও বলবে রিন, তার কারণ হচ্ছে রিন একটা সাউন্ড ক্রিয়েট করেছে। ও রিন যেটা করে, ওদের যে অ্যাডই দেখ যাই দেখ যে টপিকস, ওদের টপিকস গুলো কিরকম? টপিকসটা হচ্ছে একজন মেয়ে থাকবে, যে মেয়েটা ব্যাক এন্ডে, যে ওর বাবা হচ্ছে ট্যাক্সি চালক, কার হচ্ছে ইয়ে, এবং সে স্ট্রং, সে স্বাধীন চেতা, সে সাদা কাপড় পরে, সাদা কাপড়ও কিন্তু ইয়ের প্রতীক, কারণ সাদা কাপড় মেনটেন করা কঠিন। সে সাদা কাপড় পরে স্মার্টলি মুভ করে, এবং সে যখন মুভ করে তখন পেছন দিয়ে একটা ও করে একটা সাউন্ড হয়। এই যে একটা সাউন্ড হয়, সাউন্ডের সাথে ওরা আমাদের কানের একটা কানেকশন করে দিয়েছে। আমরা যখন কোনো ইনফরমেশন নিই অ্যাজ এ হিউম্যান, আমরা ইনফরমেশন পঞ্চ ইন্দ্রিয়ের মাঝে নিই, চক্ষু, কর্ণ, নাসিকা, জিভ, ত্বক। ত্বক বলতে হাতের স্পর্শ বা কোনো কিছুতে, মানে আমরা হাতের স্পর্শ দিয়ে ইনফরমেশন নিই। আমরা টেস্ট করে কাচ্চি বললাম, তো কাচ্চিটা কি? কাচ্চিটা হচ্ছে টেস্ট করে দেখি এটা কি, জিনিসটা কি, খাবারটা কি। আমরা দেখে ইনফরমেশন নিই, আমরা শুনে ইনফরমেশন নিই, আমরা স্মেলে ইনফরমেশন নিই। এবং এই ইনফরমেশন যেদিকে নিই, যে কোনো একটা এন্ডে ইনফরমেশনটা আমাদেরকে
যারা করে মানে যারা এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে বড় বড় প্রতিষ্ঠানরা কাজ করে, ওরা আমাদেরকে এটা একদম ব্যাক এন্ডে ব্রেনের কোন একটা অংশে সেট করে দেয়। এই ব্রেনের কোন একটা অংশে সেট করা এটাই হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এর একটা পার্ট। মানে আপনি যখনই সাউন্ডটা শুনবেন ইউ ফাইন্ড ইটস এ রিং। ইভেন না হলেও যদি 2-4 জন যদি এটা নতুন হয় আপনাদের জন্য আজকে ইনফরমেশনটা মানে রিন একটা, আপনারা আজকের পর থেকে যখনই দেখবেন একটা দেখে দেখবেন আপনি এটা কানেক্ট করতে পারেন, আচ্ছা এটা তো রিনের অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে রিনের অ্যাডভার্টাইজমেন্ট। তারপর আপনি যখন একটা অরেঞ্জ কালারের মতো কিছু একটা দেখবেন, এবং কালারটা কিন্তু স্পেসিফিক অরেঞ্জ, যে কোনো অরেঞ্জ না, আপনি জাস্ট একটা ফুল স্ক্রিন যদি দিয়ে রাখে আপনি ওটা দেখলে বুঝবেন এটা বাংলা লিঙ্ক। আপনি স্পেসিফিক একটা ব্লু কালার উপর একটা হোয়াইট কালারে হয়তো একটা লেখা লিখলো আপনি আজ কেমন আছেন, কোনো লোগো নাই, কিচ্ছু নেই, এটা আপনি দেখে বুঝবেন এটা হচ্ছে গ্রামীণ ফোনের অ্যাড। তাহলে ওরা কি ইউজ করছে ওদেরকে অ্যাড করানোর জন্য? ওরা একটা কালার কম্বিনেশন ইউজ করছে, একটা স্পেসিফিক কালার। তারপর আপনার কেউ সাউন্ড, কেউ কোনো একটা ভিজুয়াল, কেউ কোনো একটা কমেন্ট, কেউ একটা ডায়ালগ, এই যে ইউজ করে, এইটা ইউজ করার মাধ্যমে কি করে ওরা আমাদের ব্রেইনের ভেতরে ইনফরমেশনের ভিতরে দে গেট ইনসাইট। এই ইনফরমেশনের ভিতরে যেটা যায় এটাকে বলা হয় নিউরো মার্কেটিং। এটার নামটাই হচ্ছে নিউরো মার্কেটিং, এবং নিউরো মার্কেটিং হচ্ছে মোস্ট সাইন্টিফিক প্রসেস। নিউরো মার্কেটিং এটা কিন্তু আসছে একদম, যারা নিউরো মার্কেটিং নিয়ে কাজ করে ওরা ইয়ে নিয়েও কাজ করে, আপনার সিটি স্ক্যান করে একদম অফিসিয়ালি চেক করে ওরা ইনফরমেশন গুলো দেয়। ওরা যখন অডিয়েন্সকে বসায় একটা ইনফরমেশন দেখাচ্ছে, ইনফরমেশন দেখানোর পর মাথায় টাথায় সবগুলো বসানো থাকে, বসায় দেখে, দেখার পর ওরা ফিডব্যাক নেয়। আগে কি হতো জানেন, একটা অ্যাড দেখালো, একটা অ্যাড বানালো, অ্যাডটা হচ্ছে ধরেন হয়তো খারাপ টাইপের, একটা লোক এসে একটা লোককে মারলো, মেরে চলে গেল, কিছু একটা ধরনের একটা অ্যাড দেখলো, অ্যাড দেখার পর জিজ্ঞেস করলো একটা আপনার কেমন লাগলো, সবাই বলল না 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 খুব খারাপ অ্যাড, একদম ভালো হয়নি ভালো হয়নি, সবাই ক্রস দিল। ওরা এবার করলো কি অ্যাডটাকে এবার একটা মাথার ভেতরে দিল, মাথায় মেশিন টেশিন বসায় দিয়ে যখন দেখলো তখন দেখা গেল কি ওরা অ্যাড গুলো যখন দেখছে দে ফিল গুড, ডোপামিন ভালো আসছে, সেরোটোনিন ভালো আসছে, দে ফিল হ্যাপি। মানে এই যে হয়েছে কিছু একটা, যে দুষ্টের দমন, আপনার একটা লোক দুষ্টামি করছে, আপনি শুনলেন আপনার অপছন্দের একজন লোক আছে, সে অপছন্দের লোক কোথাও গিয়ে একটা প্যাদানি খাইছে, মারধর করছে ওকে, সিরিয়াস কিছু না, মারছে আর কি, শুনলে দেখবেন আপনার ভেতরে হ্যাপি হ্যাপি ফিল হচ্ছে। তাহলে আমরা এজ এ হিউম্যান অপরের ইয়েতে খুব ভালো লাগে। এই যে হ্যাপি হ্যাপি ফিল করা, আগে যেটা ছিল এই জিনিসটা ওরা শো করতাম, অ্যাডে দেখায় তো ভদ্র 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 অ্যাড। আপনি দেখবেন অ্যাড এর একটা ডাইনামিক চেঞ্জ আসা শুরু করেছে সেই 2004-05 সালের পর থেকে। তখন ওরা করলো কি মানুষ যেটা পছন্দ করে এটা ইথিক্যাল, এখানে একটা ইস্যু থাকে, একটা হচ্ছে লিগাল, একটা হচ্ছে ইথিক্যাল। অনেক কিছু আছে লিগাল বাট ইট ইজ নট ইথিক্যাল। বাচ্চাদের পড়ার টাইমে বাচ্চাদের প্রোগ্রাম দেখাতো, শুক্রবার শুধু থাকতো, শুক্রবারে আমরা থান্ডারকেটস দেখতাম দুপুর 3টায়, শুক্রবার সন্ধ্যার দিকে একটা দ্য পারফেক্ট স্ট্রেঞ্জের একটা প্রোগ্রাম দেখাতো। কিন্তু সকল ওদের প্রোগ্রাম গুলো ছিল কখন, শিশুদের প্রোগ্রাম গুলো রাত 9টায় বা বিকাল বেলা, মাঝে ছিল না। এখন ওইটা কিসের উপর ছিল না, ওটা ছিল ফ্রম ইথিক্যাল গ্রাউন্ডে, বাট লিগালি ই ক্যান শো, লিগালি তোর পুরো প্রোগ্রাম দেখানো 100% রাইট আছে। এখন ওইগুলো নিয়ে তখন কাজ করছে, এবং এগুলো কাজ করতে গিয়ে এই যে নিউরো মার্কেটিং এ যখন কাজ করতে গেছে তখন ওরা বের করলো কি পিপল সাইকোলজি, কনজিউমার কি কিনে। তখন ওরা দেখলো কি পিপল ডোন্ট বাই প্রোডাক্ট, কনজিউমার প্রোডাক্ট কিনে না, কনজিউমার কি কিনে, কনজিউমার কিনে আইডেন্টিটি, আই এম ক্রিয়েটিভ, আমি ক্রিয়েটিভ, স্ট্যাটাস, আই ইউজ প্রিমিয়াম প্রোডাক্ট, ট্রাস্ট, অ্যাপল প্রোডাক্ট জাস্ট ওয়ার্ক, simplicity, easy to use, less effort, emotion, how the brand makes them feel, community, I'm a part of it, Apple ecosystem. এই অ্যাপল লোগোটাও হচ্ছে ঠিক ওইখান থেকে করা, এটা কিন্তু এক কালারের লোগো, মাঝে অ্যাপল মাঝখানে কালারফুল করেছিল রংধনু রঙের, এটা একটা অন্য কাহিনী, কিন্তু অ্যাপল আজকে কি 2001-02 সাল থেকে ওরা এই এক কালারের একটা লোগো ইউজ করছে, এক পাশে একটা ইয়ে দেওয়া। কেন এটা এক কালার, এত কিছু চেঞ্জ হলো, এত কিছু করেছে, ওরা এটা থেকে সরেনি। ওরা বলছে একটা কাজ, অ্যাপল কি করে, শুধু একটা কাজ করে। অ্যাপল কি করে, অ্যাপল কি এখন দামি ফোন বিক্রি করে, ও দাম আপনার থেকে নিচ্ছে কিন্তু ও দামি বলছে না,
ও বলছে আমি একটা প্রোডাক্ট বিক্রি করছি যে প্রোডাক্ট হচ্ছে ক্রিয়েটিভ, আমার প্রোডাক্টটা অন্যদের থেকে ক্রিয়েটিভ, আমারটা প্রিমিয়াম, আমারটা ইজি টু ইউজ, এবং আমারটা হচ্ছে ফর আপনার ইয়াংদের জন্য। এবং যেখান থেকে দেখা যায় টেকনোলজি যারা দেখতেন নর্মালি লোকে কি কিনতো, নর্মালি লোকজন যদি প্রোডাক্ট কিনতো, লোকজন দেখতো প্রসেসর স্পিড কত, লোকজন দেখতো র্যাম কত, ক্যামেরা কোয়ালিটি কি, ব্যাটারি লাইফ কি, স্পেসিফিকেশন কি। কিন্তু যখন অ্যাপল কিনতে যাচ্ছে লোকজন এগুলো আর কিছু দেখে না। লোকজন তখন কি দেখে, আমি অ্যাপল ইউজার, দ্যাট মিনস আই হ্যাভ এ স্ট্যাটাস, আই হ্যাভ কনফিডেন্স, আমি একটা লাইফস্টাইল প্রোডাক্ট, আমার ট্রাস্ট আছে এবং আমার ইমোশনাল কানেকশন আছে। পিপল লাভ টু হ্যাভ দো। এবং অ্যাপল এটাই সেল করে। নট অনলি অ্যাপল, গ্রামীণ ফোন কি বেচে? গ্রামীণ ফোন, স্বপ্ন যাবে বাড়ি, রমজানের আগে সব সময় স্বপ্ন যাবে বাড়ি, সবাই বসে আসছে, ইমোশনাল আবেগের সব অ্যাড। আপনি দেখবেন গ্রামীণ ফোনে যখন এক সময় ডিজুস একটা সিম ছেড়েছিল যেটা টার্গেট ছিল ইয়াং জেনারেশন, ওইখানে ওরা সেল করতো ইয়াংদের এনার্জিটা। তারপর এখন ওরা আপনার রবিরও আবার কি করেছে, রবিরও দুইটা আছে, একটা এয়ারটেল নিল, একটা রবি নিল। এয়ারটেলের অফার গুলো থাকে সব একরকম, আর যেটা নর্মাল রবির এটার অফার আর একরকম। কারণটা হচ্ছে সাইকোলজি বুঝে ওরা প্রোডাক্টটা ডিফার করছে, তখন প্রোডাক্ট গুলো দিচ্ছে। এবং এখানে বলা হয় পিপল ডোন্ট বাই প্রোডাক্ট, দে বাই ইমোশনস, আইডেন্টিটি অ্যান্ড ট্রাস্ট। তাহলে আমরা যখন কোনো প্রোডাক্ট সেল করবো আমাদের ইমোশন বেচতে হয়, আইডেন্টিটি বেচতে হয়, ট্রাস্ট বেচতে হয়। এবং জিনিসগুলো আবার কঠিন, জিনিসগুলো অবশ্যই কঠিন, কিন্তু জিনিসগুলো জানা থাকলে যেটা হয়, আমরা যখন হাতড়াই খুঁজি কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করতে পারি, এগুলো নিয়ে যখন আমরা চিন্তা ভাবনা করতে থাকি, এক সময় না এক সময় আপনি কিন্তু আপনার আপনার সেই জায়গাটা, সেই পার্টটা, যে ইমোশনটা আপনি বিক্রি করতে চাচ্ছেন, যে আইডেন্টিটি বিক্রি করতে যাচ্ছেন, যে ট্রাস্ট আপনি এই গেইন করতে চাচ্ছেন, এক সময় এটা আপনি পাবেন, এক সময় এটা পাবেনই, পাবেন, পেতে হবেই। আর বড় কোম্পানি যারা আছে, ধরেন এখন আমরা তো ছোটখাটো মানুষ, আমরা আর্ন করি কয় টাকা, বেচি কয় টাকা, কিন্তু আমাদেরও সেম অবস্থা, সিচুয়েশন কিন্তু সেম। আমরা যেভাবে ভাবছি, মানে আমার মতো একটা ছোট কোম্পানি আর একটা ধরেন ইউনিলিভার যা মার্কেটিং বাজেট মিনিমাম 100 কোটি টাকা, মানে মান্থলি, মান্থলি না, বছরে বোধহয় বিয়ার্ডে এক সময় 110 কোটি না 20 কোটি টাকা দিত, অনেক আরো বেশি, আর প্রোগ্রাম তো আছেই। কিন্তু ওরাও যা ভাবছে আমরাও তা ভাবি, আমরা সব ইমপ্লিমেন্ট করতে পারি না, ওরাও ওদের মতো ইমপ্লিমেন্ট করতে পারে না। জ্যাকমার একটা কথা ছিল, জ্যাকমার কথাটা হচ্ছে, জ্যাকমা যখন ও যখন আস্তে আস্তে ফান্ড জমছে, সে এক পর্যায়ে গিয়ে ওর একটা ভালো একটা ফান্ড হলো, তখন ও ডিসিশন নিল না, আই ক্যান হায়ার এ বিগ মার্কেটিং গাই, আমি একটা রিয়েল মার্কেটিং লিজেন্ডকে হায়ার করতে পারবো, ওর যত বেতন লাগে আই ক্যান অ্যাফোর্ড ইট। তখন সে গুগল থেকে সেকেন্ড ম্যান যে ছিল ওকে ভাগায় নিয়ে আসে। সেকেন্ড ম্যান ভাগায় নিয়ে আসার পর ওই সেকেন্ড ম্যানকে তখন জ্যাকমা বসে সে বুঝাই বললো, আমার একটা বিজনেস প্ল্যান দরকার, আমরা কোম্পানিকে গ্রোথ করব, সেই গ্রোথ করব, অনেক কিছু বুঝালো। গিভ মি মার্কেটিং প্ল্যান, আমাকে একটা মার্কেটিং প্ল্যান দাও, যে প্ল্যান দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো, আমরা মানে কিছু একটা করে ফেলবো মার্কেটিং প্ল্যানটা দিয়ে। তখন ও বুঝে নিল, বলে ঠিক আছে আমি তোমাকে একটা মার্কেটিং প্ল্যান দিচ্ছি, আমাকে 7-8 দিন সময় দাও, আমি এটা জিনিসটা বুঝাই। তখন সে গেল 7-8 দিন সময় নিল, 7-8 দিন 10 দিন পর সে বসলো, জ্যাকমাকে একটা এক্সেলেন্ট প্রেজেন্টেশন দিল, জ্যাকমা হাততালি দিল, এক্সেলেন্ট, নাও হাউ মাচ কস্ট ডু আই নিড ফর দিস ওয়ান। তখন সে বলল তোমাকে এখন 75 না $180 মিলিয়ন বা সামথিং কত লাগবে, এটা ইনিশিয়ালি। তখন জ্যাকমা দিয়ে তাকায় আছে, বলে আমি তোমাকে এত টাকা কোত্থেকে দিব, আমি তো তোমাকে বলেছি আমার কাছে আছে এখন 10 মিলিয়ন, 14 মিলিয়ন, $14 মিলিয়ন ফর মার্কেটিং, তুমি আমাকে $14 মিলিয়ন একটা মার্কেটিং প্ল্যান দাও। ও তখন অনেকক্ষণ চিন্তা করে বললো ঠিক আছে আমি আরেকবার রিভাইজ করি। সে আবার আসলো 7-8 দিন পর, আবার বসলো, রিভাইজ করলো, তখন সে আবার দিল সেই $70 মিলিয়ন বা $80 মিলিয়ন বাজেট। তখন জ্যাকমা এবার একটু বিরক্ত হলো, বলে আমি তোমাকে তো বলেছি। তখন সে অফিসিয়ালি বললো আমার পক্ষে আসলে এর চেয়ে ছোট মার্কেটিং বাজেট করা সম্ভব না, কারণ আমাকে প্ল্যান করতে গেলে আমার প্ল্যানটা এরকমই হবে। কারণ ও কাজ করেছে কোথায়, গুগলে কাজ করেছে, গুগলের ফান্ড ওয়াজ নট ম্যাটার, সে গুগলের ফান্ড ম্যানেজ করেছে, বড় বড় ডিজাইন করেছে, সে এটাতে অভ্যস্ত হয়ে গেছে। সে ওই ছোট বাজেট, মানে $10 মিলিয়ন $15 মিলিয়ন ওর কাছে অনেক ছোট বাজেট, সেই লেভেলের কাজ করতে পারে না। তো এটা বললাম কেন, তখন জ্যাকমা একটা লাইন বলে সবসময়,
ইউ ডোন্ট নিড দ্য বেস্ট পিপল, ইউ নিড দ্য রাইট পিপল। তুমি তোমার প্রতিষ্ঠানের জন্য বেস্ট না, একটা রাইট পিপল লাগবে, যে পিপলটা তোমার প্রতিষ্ঠানে তোমার মতো করে সে কাজ করতে পারে। বাট দিন শেষে সবার কাজই একটাই, দিন শেষে সবার কাজ, পিপল ডোন্ট বাই প্রোডাক্ট, দে বাই ইমোশনস, আইডেন্টিটি অ্যান্ড ট্রাস্ট। এবং এই সবগুলো মিলে হচ্ছে আমাদের এই বিজনেস সাইকোলজি এবং নিউরো লিডারশিপ কোর্সটা, যে কোর্সটাতে আমাদের 8টা টপিক মেইনলি ডিসকাশন হবে। একটা টপিক হচ্ছে ফাউন্ডেশন অফ বিজনেস সাইকোলজি, একটা টপিক হচ্ছে নিউরোসায়েন্স ফর বিজনেস প্রফেশনাল, একটা হচ্ছে নিউরো লিডারশিপ এন্ড হাই পারফরমেন্স লিডারশিপ, একটা হচ্ছে ইমোশনাল এন্ড সোশ্যাল ইন্টেলিজেন্স, একটা হচ্ছে কনজিউমার সাইকোলজি এন্ড নিউরো মার্কেটিং, একটা হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ এন্ড পারফরমেন্স সাইকোলজি, একটা হচ্ছে অর্গানাইজেশনাল সাইকোলজি এন্ড পিপল ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে ফিউচার এন্ড বিজনেস সাইকোলজি। এবং এরপর হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটন প্রজেক্ট থাকবে। প্রজেক্ট বলতে এটা শেষ করার পর আপনাদের একটা যে যার মতো যে কোনো আপনাদের প্রতিষ্ঠানের উপর বা কোনো ইমাজিনের উপর আপনি ইমাজিন করলেন একটা প্রবলেম, ওই মানে আমরা একটা প্রবলেম দিব বা কিছু আপনারা নিজের একটা প্রবলেম ক্রিয়েট করে আপনারা ওই প্রবলেমের একটা কমপ্লিট একটা সলিউশন ক্রিয়েট করবেন, যে কোনো একটা টপিকসে, যে কোনো টপিকসে না, কারণ যেহেতু সার্টিফিকেটটা স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল কানাডা দিবে, উই নিড টু সাবমিট দেম উইথ ডকুমেন্ট যে উনি এই ক্লাসগুলো করে এটা করেছে। এবং আমাদের ক্লাস হবে একটু জয়েন্ট, আমরা এখন আর আগে আমাদের 8টা ক্লাস 8টাই হয়তো লাইভ জুম, এখন আমরা 8টা লাইভ জুম করি না, আমরা যেটা করি 4টা লাইভ জুম হবে, 4টা রেকর্ডেড পাবেন। মানে আমার ধরেন একটা পরপর প্রথম লাইভ ক্লাস হয়, তারপর থার্ড ওয়ান রেকর্ডেড যাবে, ফোর্থ ওয়ান লাইভ হবে, এরপর রেকর্ডেড যাবে, এইভাবে করে আমরা আগাই। এটার কারণটা হচ্ছে আপনারা বুঝতেই পারছেন এখন মানে আমরাও খুব ম্যাসিভ স্ট্রাগলিং এর মধ্যে আছি, কারণ আমরা পিপল ডোন্ট বাই প্রোডাক্ট, এখন পিপল এডুকেশন কিনে না, এখন পিপল নলেজ কিনে না, এখন পিপল লাভ টু হ্যাভ দ্য কি বলবো এখন অ্যাভেলেবল, মানে অনেক কিছুতে এনগেজ, অনেক জায়গায় এনগেজ। এখন লোকজন কোর্স টোর্সে আপাতত ইন্টারেস্টেড না কি। এখন যেহেতু লোক অনেক কমে গেছে, আমরা কোর্স রান করি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত, কিন্তু আমরা এটাকে একটা গুছাই একটু কাস্টমাইজ করে রান করছি, কারণ যেন লোকও থাকে, কোর্সও করতে পারে, নলেজটাও পায়, আবার যেন ইয়েও না হয়। এবং আমাদের কয়েকটা চেঞ্জের একটা চেঞ্জেস হচ্ছে, আমরা এই ধরনের সেশন গুলো এখন আমরা ডিউরেশন কমিয়ে ফেলেছি। আমরা এই যে রাত দেখবেন আজকে আমরা 9:30টায় শুরু করেছি, 9:30, তা 9:30-র দিকে আমরা ক্লাস শুরু করি এবং 10:30-র দিকে আমরা ক্লাস শেষ করি, কারণ এটাও নিউরোসাইকোলজি যেটা বলছে বর্তমান মানুষের অ্যাটেনশন নাই, মানুষের ম্যাক্সিমাম অ্যাটেনশন হচ্ছে 40 মিনিটস, ইভেন হার্ভার্ড ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি পর্যন্ত ওরা 50 মিনিটস টু 1 আওয়ারের মধ্যে একটা ক্লাস শেষ করছে এখন জুমে বিশেষ করে। তো ওখান থেকে আমরা এখন 1 ঘন্টা লাইভ জুম, 1 ঘন্টা রেকর্ডেড ক্লাস গুলো লম্বা, এগুলো তো পুরোনো রেকর্ডেড ক্লাস, এখানে একদম 1.5 ঘন্টা 2 ঘন্টা আলাদা আলাদা করে অনেকগুলো ক্লাস আছে। আর আমাদের ক্লাসটা শুরু হবে ইনশাল্লাহ আগামী অগাস্টের 4 তারিখ মঙ্গলবার রাত 9:15 বা 9:30 থেকে, এটা আমরা কনফার্ম টাইমটা জানিয়ে দিব। প্রতি মঙ্গলবারে ক্লাস হবে আপনাদের সাথে, এটা হচ্ছে 2 মাসের সেশন, 2 মাস, এবং এই 8টা ক্লাসের পর একটা প্রজেক্ট থাকবে, প্রজেক্টটা আপনাদের সাবমিট করতে হবে। এটার ক্ষেত্রে একটা ইস্যু, অনেকে কমন কোয়েশ্চেন করবেন এটা ফি কত, এটা ফিটা হচ্ছে 8,000 টাকা। এই 8,000 টাকা 2 ইনস্টলমেন্টে, 4 যোগ 4, 8,000 টাকা আমরা ফি দিয়ে করবো। এই ছিল আমার এন্ড আজকে একটা ইনফরমেশন সেশন, আমাদের সেশনটা কি কি পড়ানো হবে কি হবে একটা ধারণা দেওয়া। আপনাদের যদি এরপর এই রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই। বেসিক্যালি পিপল ফাংশনে কাজ করি, মানে এইচআর এ কাজ করি। জি তো আসলে মোর অফ আমার ওয়ার্ক প্লেস পিপল যে সাইকোলজিটা আছে, এটা নিয়ে আসলে আমাকে কাজ করতে হয়, বা এটা নিয়ে মানে আমার লার্নিং এর ইন্টারেস্টটা কোথায়, আমার লার্নিং ইন্টারেস্ট হচ্ছে এটাই। তো মোর অফ আসলে আমার পিপলের সাইকোলজিটাই আমার এখন প্রায়োরিটি রাদার দেন দা ওভারঅল বিজনেস। সো এই পার্টে স্পেসিফিক যদি আমি এটা লার্ন করতে চাই, সো এটার জন্য কি আসলে ডেডিকেটেড কোনো আপনার টপিক কভার করছেন কিনা? মানে আমি দেখেছিলাম একটা টপিক হয়তো বা সম্ভবত ক্লাস 7 বা 6 এর দিকে আছে মনে হয় একটা পার্ট, যেটা হচ্ছে ওয়ার্ক পিপলদের সাইকোলজি নিয়ে। জি থাকবে, থাকবে, আহ, পুরোটাই থাকবে। আমি পুরো আসলে থাকবে না, কারণ আমরা ওয়ার্কপ্লেস সাইকোলজি একটা ডিফারেন্ট ফুল কোর্স হবে, যেটা হচ্ছে 100% এমপ্লয়ি নিয়ে আর কি, মানে যখন আপনি যেটা বললেন আপনি এইচআর আছেন, এইচআর এর সাথে বা টিম লিডার আছেন, ওইটা আছে, কিন্তু এখানেও টপিকস থাকবে। আচ্ছা আচ্ছা, সো আমি আসলে ওই কোর্সটা
আসলে আমি করতে চাই, মানে আসলে ইন্টারেস্টটা হচ্ছে ওইটাই। তো সেই ক্ষেত্রে আপনাদের কি হবে বা এটা এটা আমি কিভাবে? হয়তো সেপ্টেম্বরে আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি ভাই, মুস্তাকিম ভাই অবশ্যই বলেন। আহ, আমি একটা আপনাকে জাস্ট 5 সেকেন্ডের একটা যে কেস বা সিনারি বলি, এইটা আসলে আপনার কোর্সে মডিউলের সাথে আছে কিনা আমাকে একটু বলবেন। আমি পিপল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, আমি একজন ওয়ার্কশপ ম্যানেজার। আমার আন্ডারে 40 জন টেকনিশিয়ান আছে মোটর ভেহিকেলে। তো 40 জন টেকনিশিয়ান 40 মাইন্ডের ক্যাটাগরি লোক। 2 জন লোক ছুটি নিতে আসলো। একজনের বাবা অসুস্থ, সে ছুটিতে যাবে। আরেকজনের বউ অসুস্থ, তাকেও ছুটি দিতে হবে। এখন আমাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে আমি কাকে রেখে কাকে ছুটি দিব, আগে কাকে দিব পরে কাকে দিব। এখানে আপনি একটু প্রশ্নের উত্তরটা দেন, তাহলে আমি কোর্সে ঢুকবো। ভাইয়া শুনেন, আপনি এখন যেটা বলছেন এটা হচ্ছে কি হঠাৎ করে মাঝখান থেকে একটা লাইন। আপনার এখানে অনেকগুলো ইস্যু আছে। আমার সাথে যখন কাজ করবে, আপনি যে সিচুয়েশন করছেন এটা সবাই পড়ে, আমিও করি। আমারটা কিরকম ধরেন, আমারটা বলি মিলান। প্রথমটা হচ্ছে আমার সাথে একজন আপা কাজ করেন, ম্যাডাম। উনি ফোন দিল, বলে আমি শরীর অসুস্থ, অন্য যে কোনো কারণে প্রবলেম, গাইনির প্রবলেম, আমি আসতে পারবো না। তা এখন আপনি কি বলবেন? আসতেই হবে, বলার তো কোনো ওয়ে নেই ফোনে। তা বললাম ঠিক আছে, আসবেন না। তারপর আরেকজন ফোন দিল, ফোন দিয়ে বলছে কি আমার শ্বশুর খুবই অসুস্থ, আমাকে ইমিডিয়েটলি যেতে হবে পাবনায়, এখন আমাকে যেতেই হবে। এখন আমি কি বলবো? শ্বশুর অসুস্থ, আপনি যেতেই পারবেন না, যান। উনিও গেল। আরেকজন ফোন দিয়ে বলে কি আমার এখানে আজকে আসার কোনো ওয়ে নেই, আমার বোনকে নিয়ে আমি হসপিটালে আছি। তা এখন একই দিনে তিনজনই আসেন, এবং ওই দিন আমার কিছু কাজ ছিল, ইম্পর্টেন্ট কিছু কাজ ছিল। এটা আপনি যেটা বলছেন এটা খুব কমন সিনারিও, মানে এটা খুব আনকমন কোন সিচুয়েশন না। আপনি যে কোনো কোম্পানিতে যেদিন মিটিং থাকবে, খুব ইমার্জেন্সি মিটিং, মিটিং এ যার সাথে কাজ, ওই দিন ধরেন উনারই কোন একজন কেউ মারা গেল, উনার শ্বশুর মারা গেল, উনি আসলোই না, কিন্তু মিটিংটা উনার সাথে। তাই সুতরাং আপনি যেটা বলছেন কোর্সে ঢুকবো না ঢুকবো, এগুলো হচ্ছে একটা প্রসেসের ইস্যু। হঠাৎ করে এটার কি হবে, না আমি তোমাকে ছুটি দিব না, না তুমি ছুটি দাও, ইট ইজ নট দ্য সলিউশন। এখানে আপনার সাথে ওর রেপো কেমন, ও কোন কাজ করে, কোথায় কি আছে, ও আদৌ আপনাকে খাতির করে কিনা, নাকি তোমার চাকরি আমি লাত্তি মারি আমি চলে যাই, আমি আসবোই না, তুমি করলে করো, ওই অ্যাটিটিউডে আছে। এগুলো তো আপনার সাথে অনেকগুলো ইস্যু আছে। আপনি হঠাৎ করে ভেবে কোনো সলিউশন হবে না। এটার একমাত্র সলিউশন হচ্ছে আপনি যদি ওদেরকে প্রথম থেকে, যেদিন আসছে ওই দিন থেকে যদি ওদেরকে পেলে পুলে সাইজ করে রাখতে পারেন, কোথায় কি হবে না হবে, ওর আসলে কি হবে না আসলে কি হবে, এবং ওর মধ্যে যদি সেই ইয়েটা থাকে, মানে ভেতরে সেই মানে আমাকে যে কোনো মূল্যে আমার আসতে হবে। মানে আমি এই ধরনের লোক দেখেছি আমার নিজের চোখে দেখা। এটা হচ্ছে উনার মা মারা গেছেন, উনার মায়ের জানাজা হচ্ছে 3টায়, এবং জানাজা ঢাকা একটা জানাজা হবে, এরপর ওটা কবর কবর দিবে সিলেটে, ওনারা সিলেটে চলে যাবেন, এবং সিলেটে গিয়ে ওইখানে কবর দিয়ে মানে পরে ফ্যামিলিরা ব্যাক করবেন নাকি। উনার মায়ের জানাজা 3টায়, উনি মায়ের জানাজার ওইখানে পেন্ডিং রেখে উনার সাথে মিটিং ছিল, ইমার্জেন্সি বলতে উনি কোম্পানির এমডি ছিলেন দেশের বাইরে। তো উনাকে দিয়ে গেছেন অথরাইজেশন, মানে উনি ছাড়া আমরা কেউ সাইন করলে হবে না। এবং ওই মিটিংটা উনার সাথে সেট হয়েছে দুপুর 2টায়। তুমি ওই অবস্থাতেই এসে উনি কাজটা করে জানাজা 1 ঘন্টা পিছায় উনি গেছেন। এখন এটা এক্সেপশনাল সিচুয়েশন। এখন উনি যদি বলতেন ফোন দিয়ে আমার পক্ষে এটা আজকে করা সম্ভব না, আমার মা মারা গেছে, সবাই বলতো না ঠিক আছে, এটা ইভেন এমডি সাহেবের কারো কিচ্ছু বলার নেই কথাটা বললে, তাই না? এটা ডিপেন্ড করে আপনি যেটা বলছেন ওয়ান অফ হঠাৎ করে একটা প্রবলেম বলে কি হয়, এই প্রবলেমে সবাই পড়ে, এটাই তো ওয়ার্ক প্লেস সাইকোলজি এটাই। বরং সামনে আরো অনেক কঠিন দিন আসতেছে আমাদের ওয়ার্ক প্লেসে, কঠিন দিন। আপনার আমরা যখন 2002 সালে চাকরি করতাম, আমি জীবনে দেখিনি কোনো কোম্পানিতে বার্থডে কেক কাটতে। এখন সকল কোম্পানিতে বার্থডে কেক কাটে, সকল কোম্পানিতে, ইভেন যাকে বাইর করে দিবে তাকেও বার্থডে কেকটা কাটতে হয়, এবং বার্থডে কেক না কাটলেও এমপ্লয়ি মাইন্ড করে, আজকে আমার বার্থডে একটা উইশ করলো না, তাই না? তারপর আপনার ওই যে প্রথম বছর জানুয়ারির 1ম তারিখে সবাইকে চকলেট দিবে, মগ দিবে, এই দিবে সেই দিবে, এখন সবাই দেয়, সকল ছোট বড় সকল কোম্পানি গুলো করে। করে কেন? এমপ্লয়ি চেঞ্জ হয়ে গেছে, ম্যান পাওয়ার চেঞ্জ হয়ে গেছে, থিঙ্কিং চেঞ্জ হয়ে গেছে, মানুষ এখন আগের মতো নাই। ভালো খারাপ জাজমেন্টাল, কিন্তু মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে। এবং আমাদের সময় আমরা একটা চাকরির ভয় ছিল, ওই ভয়টা এখন ওদের নাই।
না খায় থাকলে না খায় থাকবে, এরকম একটা অ্যাটিচিউড, করলাম না আমার চাকরি, ওদের অ্যাটিচিউডই এটা। তো সুতরাং আপনি যেটা বলছেন এটা এক লাইনে এটার কোনো অ্যান্সার হয় না। এটা হচ্ছে আপনি থ্রু আউট দ্য ইয়ার আপনি যদি একটা প্র্যাকটিসিং এ থাকেন, আপনার সাথে যদি র্যাপো বিল্ডিং থাকে, এবং আপনার সাথে যদি সেই আপনি জানেন ও আসলেই কোন সিচুয়েশনে আছে, ও না আসলে কি হবে না আসলে কি হবে না, তখন কি আপনি ডিসিশনটা নিতে পারবেন। আর এখন যেটা বলছেন এমনিতেও আপনি মেকানিক লেভেল যাদের কথা বলছেন, ওদের হাতের কাজ যদি কেউ জানে, ওরা এমনিতে খুব একটা ইয়া করে না, মানে এটা না খায়ও থাকে, কিন্তু তারপরেও দেখবেন ওরা খুব একটা বদার করে না, এখন করলাম না কাজ, ওইরকম একটা অ্যাটিচিউড আছে। এবং ওদের কাজেও যে ওদের খুব এক্সেলে গিয়ে বড় কিছু করবে ওইরকম কোনো ইমাজিন ড্রিমও এদের মধ্যে নাই। আমার অফিসে যে পিয়নটা আছে ওর বয়স হচ্ছে 21 বছর। ওর সকাল 9টার দিকে অফিসে ঢুকে, 9টার দিকে অফিসে ঢুকে ও দুনিয়াদারি একত্রে করে সে 30 থেকে 40 মিনিটের মধ্যে অফিসের সব কাজ গুছিয়ে ফেলে। সব কাজ গুছানোর পরে সে যে সেই সকাল 10টায় বসে গেম খেলতে, এই গেম খেলাটা 5:30 পর্যন্ত চলে, 5:30 বাজলে তখন বলে কি স্যার আজকে আসি, আলাম যাও, এরপর সে চলে যায়। সারাক্ষণ গেম খেলছে, সে কোরআনে হাফেজ। একই সাথে আরেকটা বললাম সাথে কোরআন, আমি ওকে এটাও বলছি তুমি তোমার কোরআন শরীফ ভুলে যাবে, তোমার যে অবস্থা হয়েছে, কারণ নামাজের সময় নামাজ পড়ার কথা মনে থাকে না। আমি ওকে বলছিলাম তুমি আমাদের মনে করে দিবে, এখন আমরা ওকে মনে করে দিই নামাজের টাইম হচ্ছে ওটা, কারণ গেমের মধ্যে আছে। এখন পুরা সিচুয়েশন, এবং ও না খেয়ে আছে, আবার ওটা ভাববেন না যে মানে ও আমার এখানে অনেক ঘুরতে ঘুরতে আসছে কারণ কাজ পাচ্ছে না কোথাও। এখন এটা হচ্ছে রিয়েলিটি। এখন এই রিয়েলিটির মাঝে আমরা কিভাবে, তাই বলে কি কোম্পানি বন্ধ হয়ে যাবে বা বন্ধ হবে? কিছুই হবে না। এটাই হচ্ছে আমাদের এখন চ্যালেঞ্জ, বা এটাই হচ্ছে আমাদের লার্নিং এর পার্টটা। আমরা কিভাবে সবাইকে নিয়ে কাজ করতে পারবো, এবং কাজ করার জন্য আপনি কে কিভাবে কি মনে করেন যেটা আপনাকে কিন্তু অবশ্যই নলেজটা আপনার থাকতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। মানে এটা মেইন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা তাহলে আজকে এইটুকুই রাখি, ইনশাল্লাহ আপনাদের সাথে হয়তো দেখা হবে অগস্টে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।